যেগুলো দেখিয়েছিলাম গত ইনকোর্সের সলিউশন গুলো, সেগুলো আমি আজকে আপলোড করে দেবো রাতের বেলা, কারণ আমি এত বিজি সময় পাই না, খুবই খুবই দৌড়ের উপরে আসছে। আমি আজকে আপলোড টাইম করে আপলোড করে দেবো সবগুলো। তাহলে তোমাদের মোটামুটি যা যা পড়ার ইনকোর্সের সেগুলো দেওয়া আছে, আর এইগুলো দিলে কমপ্লিট হয়ে যাবে। আই রিপিট, যা দিব আজকে আপলোড করবো যেগুলো, প্লিজ তোমরা এগুলো পড়াশোনা করবা, কারণ পরীক্ষায় এরকম থাকবে, এবং কি থাকবে সেটা আমি চিন্তা করে ফেলছি। পরীক্ষায় কি কোশ্চেন দিব, মোরলেস কোশ্চেন আমি করে যাব, যাতে মঙ্গলবার সকালে এসে আমার কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? আজকে যেটা আপলোড করবো সেগুলো তোমরা অবশ্যই পড়বা, গত 3 বছরের ইনকোর্স সলিউশন। একটা প্রবলেম ছিল যে নাইট্রোজেন অক্সিজেনের বদলে হিলিয়াম দেওয়ার, তো সেটা সলিউশন ওখানে দিয়ে দিয়েছি। কি লেট আস মুভ অন। আমরা যেহেতু রবিবারে ক্লাসটা পাবো না, আমরা কিছু পড়াশোনার চেষ্টা করি, এই আগামী 50 মিনিট কিছু পড়াশোনা করি। তো রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেসেস আমরা দেখেছি যে কতগুলো প্রসেস আছে, যে প্রসেসগুলো ক্যান রান ব্যাকওয়ার্ড। মানে আমার একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেলে অপোজিট পাথে, একই পাথে অপোজিট ডিরেকশনে প্রসেসটা ঘটতে পারে। প্রসেস মানে হচ্ছে গিয়ে কালেকশন অফ সিকোয়েন্স অফ স্টেটস। তোমার সময়ের সাথে যখন অবস্থা পরিবর্তন হবে, তখন সিকোয়েন্স মানে একটা পর একটা, স্টেট মানে হচ্ছে অবস্থা। তো একটা স্টেট ডায়াগ্রাম, যেমন পিভি ডায়াগ্রাম, ওয়াই অ্যাক্সিসে পি, এক্স অ্যাক্সিসে ভি, পিভি ডায়াগ্রাম একটা পয়েন্ট হচ্ছে একটা স্টেট, যে পয়েন্ট থেকে একটা পাশাপাশি পয়েন্ট হচ্ছে আরেকটা স্টেট। এরকম পাশাপাশি কতগুলো পয়েন্ট নিয়ে যে লাইনটা তৈরি হয়, বক্ররেখা বা সরলরেখা হোয়াটএভার, তাকে বলে একটা প্রসেস। So in a reversible process, the system undergoing the process can be returned to its initial conditions, তার মানে প্রথম যে পয়েন্টে শুরু হচ্ছে ব্যাক করতে পারবে, along the same path on a PV diagram, that is on a state diagram. Every point along a reversible path is an equilibrium state. So এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে প্রতিটা পয়েন্টে গিয়ে সিস্টেমটা থেমে থাকতে পারে। ইট ইজ পসিবল সিস্টেমটা ওই অবস্থায় থেমে থাকতে পারে, ইকুইলিব্রিয়াম থাকতে পারে। দ্যাট মিনস ওই পথের প্রতিটা পয়েন্টে ইকুয়েশন অফ স্টেট রিমেইনস ভ্যালিড। অর্থাৎ ধরো আইডিয়াল গ্যাস যদি হয়ে থাকে, তার ইকুয়েশন অফ স্টেট হচ্ছে ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি, পিভি ইজ ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। অন্য ধরনের গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থাকতে পারে, যেমন ভ্যান ডের ওয়ালস গ্যাস থাকতে পারে, অথবা লিকুইড থাকতে পারে, হোয়াটএভার। ইট মে বি সাম সিস্টেম যার একটা ইকুয়েশন অফ স্টেট বা অবস্থার সমীকরণ আছে, সেইটা ওই রিভার্সিবল পাথের প্রতিটা পয়েন্টে ভ্যালিড থাকবে। অন দ্য আদার হ্যান্ড, দেয়ার ইজ সামথিং কল ইররিভার্সিবল প্রসেস। রিভার্সিবলের উল্টা, ইন অপোজিট হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে ইররিভার্সিবল। Irreversible process is a process in which a system cannot be taken in the backward direction along its path. Direction আনা যায় না। এটা কেন ইম্পর্টেন্ট? দুটা আইডিয়া কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা দেখব যে এন্ট্রপি বলে একটা জিনিস আছে, যে এন্ট্রপি ইনক্রিজেস along an irreversible path. এন্ট্রপি irreversible পাথে ইনক্রিজ করে। We will see examples of irreversible process. বলেন স্যার, কোয়াসি-স্ট্যাটিক প্রসেস আর রিভার্সিবল প্রসেসের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, বা দুইটা আলাদা করব কিভাবে? কোয়াসি-স্ট্যাটিক মানে হচ্ছে যে আমরা সিস্টেমটাকে স্লোলি মুভ করতেছি। ইউজুয়ালি কোয়াসি-স্ট্যাটিক প্রসেসেস আর রিভার্সিবল, কিন্তু দেয়ার মাইট বি স্লো চেঞ্জেস অফ দ্য সিস্টেম দ্যাট আর ইররিভার্সিবল। আমি বলতে পারি, যেমন এক্সাম্পল দিতে পারি, যে তোমার একটা হট অবজেক্ট এবং একটা কোল্ড অবজেক্ট তুমি পাশাপাশি রাখতেছো, হ্যাঁ, কি করবে? হট অবজেক্ট থেকে স্পন্টেনিয়াসলি ইন্টারনাল এনার্জি হিটে পরিণত হয় কোল্ড অবজেক্টে, যেহেতু থার্মাল কন্ট্যাক্ট আছে, কোল্ড অবজেক্ট চলে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস, হ্যাঁ। এবং এই প্রসেসটা কিন্তু রিভার্সিবল না, কারণ লাস্টলি কি হবে? লাস্টলি দুইটা স্লোলি হচ্ছে, হ্যাপনিং স্লোলি, লাস্টলি দুইটা একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচারে চলে আসবে। কিন্তু আমরা দেখি না যে এটা উল্টাটা ঘটে। এটা ইররিভার্সিবল প্রসেস। ওকে স্যার, কোয়াসি-স্ট্যাটিক হতে পারে কিন্তু ইররিভার্সিবল হতে পারে, ঠিক আছে? কিন্তু রিভার্সিবল প্রসেসগুলো ইউজুয়ালি কোয়াসি-স্ট্যাটিক হয়। Examples of irreversible process: all natural processes are irreversible. Number 2, adiabatic free expansion. আমরা বারবার এটা is a very important process. Adiabatic free expansion বারবার পড়বো। A gas in a thermally insulated container separated by a membrane from vacuum.
মানে একটা ভ্যাকুয়াম আছে, একটা গ্যাসের একটা গ্যাসের ভলিউম আছে। এই দুটার মধ্যে সেপারেশন হচ্ছে একটা মেমব্রেন বা পর্দা দ্বারা। মেমব্রেন বাংলা হচ্ছে পর্দা, ঝিল্লিও বলে অনেক সময়। হ্যাঁ, when the membrane is punctured মানে ফুটা করা হচ্ছে, the gas expands freely into vacuum, vacuum মধ্যে freely expand করতেছে, এই জন্য একে বলে ফ্রি এক্সপ্যানশন। এবং এটা থার্মালি ইনসুলেটেড কন্টেনারের মধ্যে আছে পুরো জিনিসটা, সেটা এটা অ্যাডাবাটিক প্রসেস। এই ধরনের অবস্থা। ইনসুলেটিং ওয়াল আছে, I hope you can see. Here is the gas, here is the membrane, and this is vacuum here. The system has changed because it occupies a greater volume and the gas has less pressure. Greater volume gas pressure কম. No work is done on the gas of the molecules, not exert force on other molecules as it expands into vacuum. যেহেতু ভ্যাকুয়ামে এক্সপ্যান্ড করে, কোনো ধাক্কাধাক্কির ব্যাপার নাই। যেমন ফাঁকা মাটি খুব সহজে গোল দেওয়া যায়, এরকম করে সে গ্যাস মলিকিউল গুলো সামনে এগিয়ে যায় কোনো রকম কাজ ছাড়াই। নো হিট ট্রান্সফার অকার্স, দ্য সিস্টেম বিকজ অফ ইনসুলেশন, থার্মাল ইনসুলেশন, বাইরে থেকে কোনো হিট আসছে না। দ্য সিস্টেম হ্যাজ চেঞ্জ বাট দ্য সারাউন্ডিংস হ্যাভ নট। সিস্টেমটা পরিবর্তন হচ্ছে, সারাউন্ডিং এর পরিবর্তন হয় নাই, কারণ সারাউন্ডিং আইসোলেটেড সিস্টেম এটা। To return the system to original state, we need to compress the gas, maybe by piston cylinder mechanism. দেখো এটা হচ্ছে irreversible process. I am now trying to prove it. The adiabatic free expansion is an irreversible process. বুঝতে পারছো? প্রসেসটা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা ফুটা করা হলে গ্যাস মলিকিউলস গুলা ভ্যাকুয়ামে যায় এবং দ্বিগুণ এরিয়া গ্রহণ করে, দ্বিগুণ ভলিউম গ্রহণ, নট এরিয়া, ভলিউম গ্রহণ করে এবং তার প্রেসার কমে যায়। Is it clear? Hello? Yes, sir. এখন we will prove it that it is an irreversible process. এটা reversible হতে পারে না। To return the system into original state, we need to compress the gas, maybe by piston cylinder mechanism. হ্যাঁ, আমরা যদি গ্যাসটাকে কম্প্রেস করি, অর্থাৎ আমরা যদি ধরো এই ওয়ালটাকে মুভিং ওয়াল তৈরি করি, হ্যাঁ, এটাকে মুভিং ওয়াল তৈরি করি এবং সেই ওয়ালটা যদি নিচের দিকে নামে, তাহলে এটা সিস্টেম কম্প্রেস হবে, ভ্যাকুয়ামটা কভার করে আবার আগের ভলিউমে নিয়ে আসতে পারি। We can do that. আগের ভলিউমে তো ছিল, আগে তো ভ্যাকুয়াম কিছু ছিল না। Doesn't matter, ভ্যাকুয়ামের মধ্যে কিছু আছে কি, ওটা নাই, doesn't matter. So we can do that. হ্যাঁ, we can compress. We can cool down the gas, remove the heat extracted from compression from the system to cool the gas into its original temperature. Now, what's happening? যখন আমরা কম্প্রেস করব, নরমালি কি হয়, একটা জিনিস কম্প্রেস করলে, গ্যাসকে কম্প্রেস করলে তার টেম্পারেচার বেড়ে যায়, তাই না? গরম করলে বেড়ে যায়, এক্সপ্যান্ড করলে কমে যায়, এটা গ্যাসের প্রপার্টি। তো এই যে কম্প্রেস করতেছি, এই কম্প্রেস করার ফলে যে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, সেটার জন্য আমরা গ্যাসটাকে কুল ডাউন করতে পারি, অর্থাৎ আমরা একটা হিট রিজার্ভারের কাছে নিয়ে এসে সেই হিটটাকে, সেই এনার্জিটাকে সরাই ফেলতে পারি। তাহলে অরিজিনাল কম্প্রেস করার ফলে যে অরিজিনাল টেম্পারেচার, সেই টেম্পারেচার যাবে, সেই ভলিউমে যাবে, সেই প্রেসারে যাবে, কিন্তু আমরা কিছু হিট পাবো এবং কিছু কাজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এই দুইটা পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আমরা দেখাবো যে ইট ইজ an irreversible process. We could have used the heat extracted from the compression to use it to we could have used it এখানে to use it হবে না বাবা, ঠিক করে নেন, পরে এগুলো ঠিক করার সুযোগ পাই না। We could have used the heat extracted from the compression to compress the piston, to compress the very piston. No. Very piston. তো কি বলতেছি যে আমরা এই যে হিটটা বেরোচ্ছে, এই হিটটা দিয়ে আবার ওই পিস্টনটাকে কাজ করাতে পারি। কেন? কারণ হচ্ছে যে আমরা প্রসেসটাকে আগে যে করেছিলাম, আগে কিন্তু কোনো কাজ হয় নাই, পুরো প্রসেসটা ফ্রি এক্সপ্যানশনে কোনো কাজ হয় নাই, বাইরে থেকে কোনো ইন্টারাকশন হয় নাই। তাহলে আমি যদি এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে চাই, এর মধ্যে আমি কোনো এক্সট্রা এনার্জি দিতে পারবো না, বা এখানে আমি এক্সট্রা কোনো হিট এক্সট্রাক্ট করতে পারবো না। যে হিটটা আমার বেরোবে, সেই একই হিট দিয়ে আমার কাজ করতে হবে। কিন্তু that actually violates the Kelvin Planck statement of second law of thermodynamics. কারণ কি? কারণ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলে যে হিটকে পুরোপুরি কাজে পরিণত করা, হিটকে পুরোপুরি কাজে পরিণত করা সম্ভব না। হিটকে পুরোপুরি কাজে পরিণত করা সম্ভব না। The Kelvin Planck statement of second law of thermodynamics specifies that energy removed from the gas
as heat cannot be completely converted to mechanical energy. অর্থাৎ আমরা একটা ক্লোজ সিস্টেম তৈরি করতে পারি না যে সিস্টেমে, আবার শুরু থেকে বলছি, এটা একটা ক্লোজ সিস্টেম যে সিস্টেমে প্রথমে ভ্যাকুয়াম থাকবে, সেই ভ্যাকুয়ামের মধ্যে গ্যাসটা এক্সপ্যান্ড করবে, প্রেসার অর্ধেক হবে, ভলিউম দ্বিগুণ হবে, এবং যেহেতু অ্যারোমেটিক টেম্পারেচার একই থাকবে, হ্যাঁ, তারপরে আবার এটাকে অপোজিট ওয়েতে আনতে হলে আমার ভলিউমকে কমাতে হবে। তো এই সিস্টেমের মধ্যে এমন ব্যবস্থা থাকবে যে এই ইনসুলেটিং ওয়ালটা নিচের দিকে যাবে, হ্যাঁ, সামহাও একটা মেকানিজম থাকবে, তাহলে ভলিউম কমে যাবে, কিন্তু এখান থেকে গরম হবে, সুতরাং ওই গরমের হিটটাকে আমার ট্রান্সফার বেরিয়ে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে এসে আমার ওই হিটকে কাজে পরিণত করে ওই পিস্টনকে চাপ দিতে হবে। এই যে পুরো একটা ক্লোজ সিস্টেম, বাইরের এনভায়রনমেন্টের সাথে কোনো রকম ইন্টারাকশন হবে না, সুতরাং যে হিটটা বের হবে সেই হিট দিয়ে আমাকে কাজ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? এখানে পিস্টন করতে হচ্ছে, আরেকবার বলো। পিস্টনটা স্যার কোথাও মানে পিস্টনটা আমাকে, শোনো, আমি যদি এটাকে ভলিউম কমাতে চাই, আমাকে অবশ্যই প্রেসার দিয়ে ভলিউম কমাতে হবে, চাপ দিয়ে ভলিউম কমাতে হবে, তাই না? অটোমেটিক্যালি গ্যাসগুলো ব্যাক করবে না, এই পাংচার ফুটা দিয়ে, মেমব্রেন দিয়ে আবার আগের ভলিউমে ব্যাক করবে না। গ্যাসগুলো তো মলিকুল নিজে থেকে উল্টা পথে যায় না, তাই কি? তা তো যাবে না। হ্যাঁ, তো আমাকে চাপ দিয়ে সামহাও এটাকে ভলিউম কমাতে হবে। ক্লিয়ার? আর এই যে করার জন্য আমার এক্সট্রা কাজ লাগবে, এই এনার্জি আমি কিভাবে দেবো? কারণ আগে তো এনার্জি পাই নাই, আমি কোনো, পুরোটাই ইনসুলেটিং ছিল, কোনো কাজ পাই নাই, কোনো কিছু পাই নাই। তো সেই এনার্জিটা আমাকে ওই হিট জেনারেটেড হবে, ওই হিট দিয়ে এনার্জিটা দিয়ে আমাকে কাজ করতে হবে। তার মানে পুরো যে হিটটা জেনারেটেড হবে সেটাকে দিয়ে আমাকে কাজটা করে এর ভলিউম কমায় আগের অবস্থায় নিয়ে আসতে হবে। এটা করা সম্ভব না। স্যার শুরুতে তো স্যার কোনো হিট নাই, তখন স্যার কিভাবে চাপ দিবে পিস্টনটা? না, আমরা শুরুতে চাপ দিই না, আমরা পাংচার করি। মানে আমার মেমব্রেনটা এমন থাকে যে কিছুক্ষণ পরে ফুটা হয়ে যায়, মেমব্রেনটা অটোমেটিক্যালি ফুটা হয়ে যায় নিজে থেকে। বুঝতে পারছো? ফুটা হওয়ার পর যখন স্যার আগের স্টেটে নিয়ে যাবে তখন গ্যাসগুলো ফুটা হওয়ার পরে গ্যাসগুলো রাশ করে, ভ্যাকুয়ামের মধ্যে রাশ ইনটু করে। স্যার সেটা না, আমরা হচ্ছে যখন মেমব্রেন ফুটো হয়ে যাবে তখন তো স্যার গ্যাসের ভলিউম বেড়ে যাবে। আমরা কি এই ভলিউমকে সেম স্টেজে আনার জন্য, আগের স্টেজে আনার জন্য উপর থেকে যে প্রেসার দেবো, ওই প্রেসার দেওয়ার জন্য স্যার আমাদের যে শক্তি লাগবে তা কোন জায়গা থেকে পাবো? সেটাই পাবো যখন আমরা প্রেসার দিব, তখন সাথে সাথে হিট জেনারেটেড হবে। কারণ ভলিউম কমলে গ্যাসের মধ্যে টেম্পারেচার বাড়বে, সেই টেম্পারেচার আবার আগে অবস্থা আনার জন্য আমাকে হিটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। সেই এক্সট্রাক্টের হিট দিয়ে আমাকে পিস্টনটা চালাতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো ইনিশিয়েশন কিভাবে হবে, শুরুটা কিভাবে হবে? শুরুটা এমন ভাবে হবে যে ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট অফ এনার্জি আমরা সামহাউ দিলাম, সাপোজ যেটা আসলে ম্যাটার করে না, একেবারে খুবই জিরোর কাছাকাছি, সেটা দিয়ে আমি সামান্য পরিমাণে নামালাম, সেটা দিয়ে হিটটা বেরিয়ে আসলো, সেই হিটটা দিয়ে আবার কাজ করলাম, মানে একটা চক্রাকারে সাইকেল সিস্টেম করার চেষ্টা করলাম, কিন্তু সেটা করা সম্ভব না, কারণ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে এটা সম্ভব না। বুঝা যাচ্ছে? জি স্যার। শুরু করলাম, সামান্য শুরু করলাম। এখন ক্লিয়ার। সো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, সেটা আমরা করার চেষ্টা করছি। Kelvin-Planck statement of the second law of clarity specifies that the energy removed from the gas cannot be completely converted to mechanical energy. Hence, this process is an irreversible process. So, পরীক্ষায় final পরীক্ষা বা next in course question আসতে পারে, argue that কোশ্চেন লিখে রাখো, বললে হবে না, তোমাকে প্রমাণ করতে হবে যে এটার অপোজিট প্রসেসটা ইজ নট পসিবল। ক্লিয়ার? হ্যালো স্যার, আরেকবার একটু বলেন। তোমাকে এই ধরনের আর্গুমেন্ট দিয়ে দেখাতে হবে যে এটার ঠিক অপোজিট প্রসেস, অর্থাৎ যে প্রি এক্সপ্যানশন যে একটা স্পন্টেনিয়াস প্রসেস, তার অপোজিট যে প্রসেসটা বললাম যে চাপ দিয়ে ভলিউম কমানো এবং যে চাপ জেনারেট হবে সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে কাজে পরিণত করে চাপটা দেওয়া, হ্যাঁ, পিস্টনটাই কাজ করানো, এই প্রসেসটা সেকেন্ড ল ভায়োলেট করা না। যেহেতু অপোজিট প্রসেস সম্ভব না, সেহেতু এটা ইররিভার্সিবল, রিভার্সিবল না। বুঝেছ? এই ধরনের আর্গুমেন্ট দিয়ে বলতে হবে, তাহলে তুমি এটাকে লজিক্যালি জাস্টিফাই করতে পারবে এটা ইররিভার্সিবল প্রসেস।
ওকে, আরেকটা এক্সাম্পল হচ্ছে কন্ডাকশন অফ হিট ফ্রম এ হট অবজেক্ট টু এ কোল্ড অবজেক্ট ওয়ান ইজ নট রিভার্সিবল। হট থেকে কোল্ড অবজেক্টে হিট ট্রান্সফার রিভার্সিবল না। নাম্বার ই হচ্ছে friction can transform work into heat, but friction can never transform heat into work. Friction can transfer work into heat. তুমি ঘষো, দুই হাতে ঘষো বা কোনো কিছু ঘষো, দেখবে যে তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু তাপ থেকে কাজ পাবে না। Thus, conversion of work into heat via friction is not reversible. ওয়ার্ক থেকে হিট করাটা, এই প্রসেসটা ফ্রিকশনের মাধ্যমে যে ঘটনাটা ঘটে, reversible না। When a system passes through non-equilibrium states, such as when there is a turbulence in a gas and when the gas explodes. So non-equilibrium, যখন আমার ভায়োলেন্ট কিছু ঘটবে, যখন আমার ইকুয়েশন অফ স্টেটটা ভ্যালিড থাকবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে যে প্রসেসগুলো ঘটবে সেগুলো irreversible process, সেগুলো রিভার্সিবল না। Example of irreversible process: real process is running very slowly, such that the system is always very nearly in equilibrium, can be approximated as a reversible process. So, it's a reversible process example, not irreversible. মানে যদি আমার রিয়েল প্রসেস হয়ে থাকে এবং খুব স্লোলি হয়, মোস্ট অফ দ্য টাইমস ক্যান বি, আই রিপিট, ক্যান বি মানে হচ্ছে কি হতে পারে, নাও হতে পারে, ক্যান বি অ্যাপ্রক্সিমেট অ্যাজ এ রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস আকারে অ্যাপ্রক্সিমেট করা যেতে পারে। কিন্তু লেট মি টেল ইউ ফ্র্যাঙ্কলি, ইন রিয়ালিটি দেয়ার ইজ নো সাচ থিং কল এ ট্রুলি রিভার্সিবল প্রসেস। কারণ সবসময় কিছু না কিছু ফ্রিকশন, কিছু না কিছু হিট লস আমার থাকে, রিভার্সিবল প্রসেস নাই। কিন্তু রিভার্সিবল প্রসেসের কাছাকাছি আমরা অ্যাপ করতে। মাহবুব আশিক, মাহবুব ক্লাস করলে তো ক্লাস করো, না হলে অন্য কিছু করো, মিটিং করলে মিটিং করো। যাই, তো কি বলতেছি যে যদি আমি একটা প্রসেসকে খুব স্লোলি রান করে থাকি, তাহলে এটা রিভার্সিবল আকারে চিন্তা করা যেতে পারে, তবে সবসময় সত্য না। গ্যাস সিলিন্ডার ইন কন্ট্যাক্ট উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার রিজার্ভার, উই অ্যাড, দেখো এটা কি করতে, এই প্রসেসটাকে আমি বলতে চাই যে এটা কোয়াজিস্ট্যাটিক এবং রিভার্সিবল প্রসেস। উই অ্যাড স্মল গ্রেনস অফ স্যান্ড টু ইনক্রিজ দ্য প্রেশার। এই হচ্ছে আমার চিত্রটা। আমার এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে এবং আমরা ধরে নিচ্ছি যে এগুলো ইনসুলেটিং ওয়াল। আগের স্লাইডে যে ইকুইলিব্রিয়ামের কথা বলে, সেটা কি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নাকি থার্মাল ইকুইলিব্রিয়াম হলেও হবে? কোন স্লাইডে? পরের স্লাইডটা স্যার, কোন জায়গায়? আচ্ছা, নন ইকুইলিব্রিয়াম। নন ইকুইলিব্রিয়াম বেসিক্যালি মিন্স তোমার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে না, তোমার থার্মাল ইকুইলিব্রিয়াম এই জায়গায় থাকবে না। তো বেসিক্যালি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, কোন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম তোমার তিন ধরনের ইকুইলিব্রিয়াম আছে, ইউ নো, যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, হয়তো বা জানো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ইন জেনারেল যদি তোমার এই ধরনের ইকুইলিব্রিয়াম না থাকে, যে কোনো একটা না থাকলে এটা নন ইকুইলিব্রিয়াম প্রসেসে পরিণত হবে। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে স্যার। যে কোনো একটা ইকুইলিব্রিয়াম না থাকলে নন ইকুইলিব্রিয়াম প্রসেস হবে। আচ্ছা, now we are trying to find out an example of a reversible process. So the classic example is the gas cylinder in contact with constant temperature reservoir. So we have a gas cylinder and we're considering this thing, and these are thermally insulating valves as well as the piston is thermally insulating, and we assume that there is no friction between the wall and the wall of the cylinder and the piston. There is no friction. But this lower part of the cylinder is a diathermic wall. Diathermic means it can allow heat flow. And the cylinder is in contact with a constant temperature energy reservoir. Constant temperature T energy reservoir. So এই অবস্থায় আমি যদি একটা একটা করে স্যান্ড পার্টিকল অ্যাড করি, তাহলে আস্তে আস্তে উপরে ভরটা বাড়বে এবং এই ভর বাড়ার কারণে সিলিন্ডারের নিচে ঢুকে যাবে। সো ইটস এ ভেরি ভেরি স্লো প্রসেস। ক্লিয়ার? হ্যালো হ্যালো, জি স্যার। হোয়াট হ্যাপেন্স, আমি যদি একটা মাত্র পার্টিকল অফ দ্য স্যান্ড অ্যাড করি,
তাহলে একটা ধাক্কা খাবে, এক ধাক্কায় এসে নিচের দিকে যাবে, সামান্য নিচের দিকে যাবে। ওই সামান্য সময়ের জন্য the system deviates from equilibrium। হঠাৎ করে ঘটনাটা ঘটতেছে, হ্যাঁ হতে পারে খুব খুব আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এগুলো আসলে কন্টিনিউয়াস না, একটা করে স্যান্ড পার্টিকেল পড়ছে, একটু বাড়ছে এরকম করে। Okay, so this system deviates from equilibrium, but it is so close to one that it achieves a new equilibrium state in a very short time। খুব সামান্য পরিবর্তন হচ্ছে, তো তাহলে ওই স্যান্ড পার্টিকেলটা পড়ে যাওয়ার পরপরই আবার নতুন একটা ইকুইলিব্রিয়াম স্টেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে। ভলিউম কমলে কি হবে, এর প্রেসার বেড়ে যাবে। প্রেসার বাড়লে কি হবে, এর টেম্পারেচার বেড়ে যাবে। ভলিউম কমছে, প্রেসার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। ঠিক আছে, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে এইটা বেশি গরম হয়ে যাবে এনার্জি রিজার্ভার তুলনায়, তাহলে এখান থেকে হিট এনার্জি রিজার্ভারে চলে যাবে। তাহলে আমার এটা টেম্পারেচারটা আবার কনস্ট্যান্ট টেম্পারেচার টিতে থাকবে। তো এরকম করে টেম্পারেচার হঠাৎ করে বাড়বে, আবার টেম্পারেচার টিতে আসবে, আবার বাড়বে, আবার টেম্পারেচার টিতে আসবে। এরকম একটা প্রসেস থাকবে যেটা খুব খুব সামান্য পরিমাণ ডেভিয়েট করবে টেম্পারেচার টি থেকে। ইজ ইট ক্লিয়ার? টেম্পারেচার টি কনস্ট্যান্ট এনার্জি রিজার্ভার, আর এখানে যে টেম্পারেচারটা বাড়লো গ্যাসের, আবার কিছুক্ষণ সামান্য সময়ের মধ্যেই আবার টি চলে গেল, আবার একটা স্যান্ড পার্টিকেল পড়লো, আবার একটু বাড়লো, আবার চলে গেল। তাহলে এসেনশিয়ালি গ্যাসের টেম্পারেচার টি এর কাছাকাছি থাকবে, কিন্তু খুব সামান্য পরিমাণে বাড়বে, কমবে না, বাড়বে এবং আবার টিতে হবে, বাড়বে এবং টিতে হবে। তো এই যে সামান্য পরিমাণে বেড়ে যাচ্ছে, এটাকে আমরা নেগলেক্ট করলে আমরা পুরো প্রসেসটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম প্রসেস, আইসোথার্মাল প্রসেস হিসেবে চিন্তা করতে পারি এট কনস্ট্যান্ট টেম্পারেচার টি, এবং এটাকে আমরা রিভার্সিবল প্রসেস হিসেবে চিন্তা করতে পারি। বুঝতে পারছো? হ্যালো স্যার, এটা রিভার্সিবল প্রসেস কিভাবে হচ্ছে? বলে দেবো, ব্যাখ্যা করে দেবো। Differences between the states are so small that we can approximate the entire process as occurring through a continuous equilibrium state। সামান্য সামান্য বাড়তেছে বলে ওটাকে আমরা ইগনোর করে মনে করতে পারি যে হ্যাঁ টেম্পারেচারটা বাড়লো, আবার টেম্পারেচার টিতে আসলো, প্রেসারটা বেড়ে গেল, ভলিউমটা কমে গেল। এই যে পাথটা, পিভি ডায়াগ্রাম একটা পাথ, নতুন পাথে গেল, তো এই যাওয়ার মধ্যবর্তী অংশটা নন ইকুইলিব্রিয়াম হতে পারে, কিন্তু এটা এত কাছাকাছি যে ঠিক এক পয়েন্টের পরবর্তী পয়েন্টেই যাচ্ছে, এবং সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং তার যে পরবর্তী পয়েন্টে যাচ্ছে আরেকটা পার্টিকেল অফ স্যান্ড পড়ার পরে, সেটাও ইকুইলিব্রিয়াম পয়েন্ট। মানে দুইটা পয়েন্ট এত কাছাকাছি, এবং ওর মধ্যে নন ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকতে পারে, কিন্তু এত কাছাকাছি যে প্রায় কন্টিনিউয়াস পয়েন্ট হিসেবে চিন্তা করা যাচ্ছে। যেমন তুমি একটা গ্রাফ পেপারের মধ্যে যদি খুব কাছাকাছি কতগুলো ডট ডট আঁকো, তাহলে দেখে মনে হবে একটা কন্টিনিউয়াস লাইন, তাই না? বুঝতে পারছো? হ্যালো, গ্রাফ পেপারে খুব কাছাকাছি যে ডট আঁকো, খুব ছোট ছোট ডট আঁকো, দূর থেকে দেখে কি মনে হবে, লাইন মনে হবে না? ইজ ইট ক্লিয়ার? হ্যালো, শোনা যাচ্ছে? আইডিয়াটা হচ্ছে এই যে একটা করে স্যান্ড পার্টিকেল পড়তেছে, সে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে তার কাছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে জাম্প করতেছে, হ্যাঁ, কিন্তু মাঝখানে প্রসেস নন ইকুইলিব্রিয়াম, ওইখানে জাম্প করার যে সময় খুব কম সময়, সেই সময়ের মধ্যে আবার সে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতেছে, কিন্তু প্রেসার বৃদ্ধি পাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে। তাহলে পিভি ডায়াগ্রামে সে আইসোথার্মাল পাথে ভলিউম কমে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে, একটা কার্ভ পাথে উপরের দিকে যাচ্ছে, এবং এই পয়েন্টগুলা এত কাছাকাছি যে কন্টিনিউয়াস বলা যেতে পারে। So we can approximate the entire process as occurring through a continuous equilibrium state, through continuous equilibrium states, অনেকগুলো ইকুইলিব্রিয়াম স্টেটের মাধ্যমে যাচ্ছে। This process is quasi-static, of course it is very slow, quasi-static, and you can reverse the process by slowly removing the grains from the piston। আমরা একই পথে ফেরত আসতে পারি যদি আমরা একটা করে পার্টিকেল অফ সরায় ফেলি, তাহলে ঠিক অপোজিট পথ দিয়ে সে আসবে। So it becomes reversible. Clear? Because of this quasi-static nature, this becomes reversible. স্যার রিভার্সিবল প্রসেস তো ন্যাচারালি ঘটা সম্ভব না, এটা তো হচ্ছে একটা সিস্টেম। I understand. In reality, what is this? This is a sequence of points in the state diagram which are so close to each other that the process becomes incontinuous. But in reality, between the 2 points, যখন একটা করে স্যান্ড পার্টিকেল পড়তেছে, between the 2 points, it is irreversible. It is non-equilibrium state. It is non-equilibrium state, not irreversible, non-equilibrium state. তার মানে ওইখানে পয়েন্টে, মানে স্টেট ডায়াগ্রামে কোনো পয়েন্ট নাই, একটা পয়েন্ট তার খুব কাছে আরেকটা পয়েন্ট, তার খুব কাছে একটা পয়েন্ট, এগুলো ডিসকন্টিনিউয়াস, কিন্তু এত কাছাকাছি যে ইট বিকামস কন্টিনিউয়াস, ইট বিকামস অ্যাপ্রক্সিমেটলি কন্টিনিউয়াস।
এখন there is a question, হাত তুললে বাবা, রেইজ হ্যান্ড কেউ করেছে নাকি? সরি স্যার ভুলে হয়েছে। আচ্ছা, there is a question যে রিভার্সিবল প্রসেস হওয়া সম্ভব কিনা। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, কারণ আমরা এখানে অনেক কিছু অ্যাপ্রক্সিমেশন করেছি। আমরা অ্যাপ্রক্সিমেশন করেছি যে এই ওয়াল গুলো কমপ্লিটলি থার্মালি ইনসুলেটিং। আমরা অ্যাপ্রক্সিমেশন করেছি যে there is no friction involved here, no other energy losses involved here. তো এইগুলো অ্যাপ্রক্সিমেট করলে আমরা অ্যাপ্রক্সিমেট রিভার্সিবল প্রসেস পেতে পারি। ঠিক আছে, বুঝা যাচ্ছে? স্যার হ্যালো, জি স্যার। ভালো মতো বোঝার চেষ্টা করো, খুব সহজ জিনিস, ইটস ভেরি ইন্টারেস্টিং। What are the characteristics of a reversible process? No dissipating effect such as turbulence or friction is present. Energy transfer as heat can only occur between objects at the same temperature or at objects infinitesimally near the same temperature. The reversible process যেটা ঘটে, দুইটা অবজেক্ট ট্রান্সফার সম্ভব, কিন্তু এই এনার্জি ট্রান্সফার হওয়ার জন্য দুইটা অবজেক্টের টেম্পারেচার ডিফারেন্স খুব কম হতে হবে। তার মানে ইন স্টেপস, খুব কম ডিফারেন্সের মাধ্যমে এই প্রসেসটা ঘটবে। সামান্য একটু বাড়বে টেম্পারেচার, আবার সামান্য একটু বাড়বে, আবার বাড়বে, আবার বাড়বে, এভাবে যাবে, হঠাৎ করে বাড়বে না। যদি হঠাৎ করে বাড়ে তাহলে রিভার্সাল প্রসেস হবে না। ক্লিয়ার? না, হঠাৎ করে কমলে রিভার্সাল প্রসেস হবে না। ক্লিয়ার? হ্যালো, জি স্যার ক্লিয়ার। okay. Processes occur slowly enough that is quasi-static for the intermediate steps to be equilibrium states or infinitesimally near equilibrium states. So, একটা কোশ্চেন last point question করো। ওকে Processes occur slowly enough that is quasi-static for the intermediate steps to be equilibrium states. তার মানে বললাম না, দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব খুবই কম, এই ধরনের প্রসেসটা আমার quasi-static প্রসেস, এবং এটা এই যে পয়েন্টগুলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলে আমার ইন জেনারেল আমরা রিভার্সিবল হিসেবে চিন্তা করতে পারি। তবে এর ব্যতিক্রম আছে, আমি বলেছি, কিন্তু রিভার্সিবল quasi-static processes may be reversible processes, maybe, not always, maybe reversible processes. So this is another example, another characteristic of reversible process. Now question now, বলো কোশ্চেন বলো। ডিয়াবেটিক প্রসেস কি স্যার রিভার্সিবল? It might be reversible, it might be irreversible. হ্যাঁ, আমাদের অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপ্যানশনে it was irreversible, it was a diabetic process, কিন্তু অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস হতে পারে। Adiabatic process means no heat transfer is allowed. It might be reversible, it might be irreversible, it might be quasi-static, it might not be quasi-static. Adiabatic means no heat transfer is allowed, that is all. Clear? আইসোকরিক আর আইসোবারিক? Isocoric means volume does not change. Isobaric means pressure does not change. It might be reversible. It might be reversible. স্যার অ্যাডিয়াবেটিক্স এর রিভার্সিবল হয় স্যার, এরকম কোন एग्जांपल আছে? হ্যাঁ, এরকম एग्जांपल আমরা দেখবো। আমরা যে হিট ইঞ্জিন গুলো পড়বো, ওই হিট ইঞ্জিনের মধ্যে আমার প্রসেস আছে, যে প্রসেসটা রিভার্সিবল প্রসেস পাওয়া যাবে। We will see. আমরা এরকম एग्जांपल দেখবো। অ্যাডিয়াবেটিক কিন্তু রিভার্সিবল, সম্ভব, অসম্ভব না। বুঝতে পারছো? ওকে স্যার, ওকে ফাইন। ইনফ্যাক্ট আমরা যে एग्जांपलটা দেখেছিলাম এখানে, এই एग्जांपल যে এনার্জি রিজার্ভার না রাখতাম, যদি ফ্লোটাকে আমি ইনসুলেটিং করে দিতাম, সেটাও রিভার্সিবল প্রসেস হতো। অ্যাডিয়াবেটিক কিন্তু রিভার্সিবল হতো। বুঝা যাচ্ছে? এটা एग्जांपल হিসেবে চিন্তা করতে পারি আমরা। কোনো এনার্জি রিজার্ভার নাই, নিচেরটা আমরা ইনসুলেটেড, খুব আস্তে আস্তে স্যান্ড পার্টিকেল বাড়াচ্ছি, আস্তে আস্তে স্যান্ড পার্টিকেল সরায় নিচ্ছে। অ্যাডিয়াবেটিক হবে কিন্তু রিভার্সিবল হবে। ক্লিয়ার? ওকে স্যার। আমি এনার্জি রিজার্ভার রেখে, কারণ আমি আইসোথার্মাল প্রসেস চাচ্ছিলাম। জি জি স্যার। ওকে ওকে, আর কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, নাও তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অ্যাডিয়াবেটিক ডাজ নট অলওয়েজ মিন দ্যাট দ্য এনট্রপি উইল রিমেইন কনস্ট্যান্ট। তো এটা তোমাদের হয়তো ভুল ধারণা থাকতে পারে। অ্যাডিয়াবেটিক বাংলা তোমরা করছো রুদ্ধতাপীয়, হয়তো বা পড়েছো রুদ্ধতাপীয় প্রসেসে এনট্রপি একই থাকে, তাই না? পড়ছো না? স্যার ডায়াবেটিক ফ্রি এক্সপেনশন ছাড়া ডায়াবেটিক ফ্রি এক্সপ্যানশন কি তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো? স্যার পড়ো নাই।
তো আনসার হচ্ছে গিয়ে না বাবা, এন্ট্রপি ইজ এ বিগ থিং। হ্যাঁ, এন্ট্রপি আসলে কি আমরা পুরোপুরি এখনো বুঝি নাই। বিভিন্ন রকম এন্ট্রপি ডিফাইন করা হয়েছে। এন্ট্রপি বাড়তে পারে, যেমন এক্সাম্পল বললে adiabatic free expansion, adiabatic process, isothermal process, but it's still entropy increases. Yeah, whatever. So let us move on. হ্যাঁ, কার্নোর স্যার ইঞ্জিন, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপেনশন যদি আইসোথার্মাল হয় এটাকে অ্যাডিয়াবেটিক বলা হয় কেন? কারণ এখানে টেম্পারেচার বৃদ্ধি পায় না বলে আইসোথার্মাল, আর এখানে হিট ট্রান্সফার হয় না বলে অ্যাডিয়াবেটিক। ঠিক আছে? স্যার তাহলে এটা অন্যভাবে নামকরণ করা উচিত ছিল না? না, এটা অ্যাডিয়াবেটিক এবং এটা আইসোথার্মাল। কারণ অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপ্যানশন, ইটস ফ্রি এক্সপ্যানশন, আইসোথার্মাল এক্সপ্যানশন। আইডিয়াল গ্যাস হলে আইসোথার্মাল হবে, আইডিয়াল গ্যাস না হলে আইসোথার্মাল হবে না। ইনফ্যাক্ট যদি ভ্যান ডার ওয়ালস গ্যাস করতে চাও তাহলে এটা আইসোথার্মাল হবে না। Carnot engine. Let us move on. According to the second law of thermodynamics, it is impossible for a heat engine working between two heat reservoirs to be 100% 100% efficient হওয়া সম্ভব না। সেকেন্ড ল বলে, এটা ক্লাসে আলোচনা করেছিলাম যে সেকেন্ড ল যারা পড়বে তারা অ্যাটলিস্ট তাদের হাম্বল হওয়া দরকার, যে they cannot boast to be superhuman. You cannot have 100% efficiency, let alone more than 100%. তো যে প্রতিষ্ঠান বা যে যন্ত্র বা যে ব্যবস্থা বা যে ব্যক্তি হ্যাঁ কম ইনপুট দিয়ে বেশি লাভ করে সে অন্যের ক্ষতি করে। একেবারে সিম্পল কথা। তুমি যদি 100 টাকা বিনিয়োগ করে তুমি যদি 500 টাকা লাভ করো তাহলে বেসিক্যালি তোমার অন্যের ক্ষতি হবে। কি হবে? কারণ তুমি ইনপুট কম দিচ্ছ, লাভ বেশি করতেছো। যদি তুমি 100 টাকার সাথে আরো 400 টাকা নিজের পরিশ্রম দাও তাহলে তুমি ঠিক আছে, কিন্তু তুমি জাস্ট 100 টাকাই দিচ্ছ আর কিছু দিচ্ছ না, বাকি 400 টাকা নিচ্ছ না, 400 টাকা পরিশ্রম দিচ্ছ না, তাহলে তুমি ক্ষতি করতেছো। যাই হোক, এটা ফিলোসফিক্যাল আলোচনা, আমরা এখানে ফিজিক্সের মধ্যে না করাই ভালো। কিন্তু মূলত জেনে রাখবা যে পৃথিবীতে কোনো কিছু 100% এফিশিয়েন্ট না, সবকিছু লেস দেন 100% এফিশিয়েন্ট, আর মোর দেন 100% প্রশ্নই ওঠে না। ঠিক আছে? সো what then is the maximal possible efficiency for an engine? So that was the question. দেখো বিজ্ঞানীদের, আমি তোমাদের থার্মোডাইনামিক্স পড়াই, সেখানে হিস্টোরিক্যাল নিয়ে কিছু আলোচনা করা হয়। সেকেন্ড ইয়ারে আমি অ্যাটমিক মলিকুলার ফিজিক্স পড়াচ্ছি, সেখানেও মানে আই গো বাই হিস্টোরিক্যাল পাথ মোটামুটি মোরলেস, এবং এত ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল জিনিসপত্রগুলো আলোচনা করা হয় এবং আমি দেখে অবাক হই যে আজ থেকে 100 বছর 120 বছর 30 বছর আগেকার মানুষজন যে কাজ করে গেছে, আমরা সেটা এখন বাংলাদেশে রিপিট করতে গেলে আমাদের খবর হয়ে যাবে, বিরাট ঝামেলা। 1824 সালে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার সাদি কার্নো তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্ব আমরা এখনো করছি 1824, প্রায় 200 বছর আগে। ক্যান ইউ ইমাজিন? 200 বছর আগেকার জিনিস এখন ইম্পর্টেন্ট। এটা কি শুধু বাংলাদেশে পড়া হচ্ছে না, পুরো ওয়ার্ল্ডেই? পুরো ওয়ার্ল্ডে পড়া হচ্ছে, কিন্তু মানে পৃথিবীতে বিজ্ঞানীরা যে অবদান রেখে গেছেন সেই অবদানটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করা দরকার। হ্যাঁ, তারা আমাদের জন্য কাজ করে গেছেন বলে তো আজকে আমরা জ্ঞান বিজ্ঞানে এতটুকু আসতে পারছি, যাই পারছি সারা ওয়ার্ল্ড। 200 বছর আগেকার জিনিস, এবং সেখানেও কত থিওরিটিক্যাল আলোচনা করা হচ্ছে। দেখো, এটাই বুঝতে হবে আমাদেরকে। So the question that Sadi posed was that what is then the maximum possible efficiency for an engine? If it is not 100%, then what is the maximum possible efficiency? That's a valid question. 100% না, ঠিক আছে, 100% না, 0% তো না, কারণ এফিশিয়েন্ট ইঞ্জিন তো আছে মোটামুটি। তাহলে ম্যাক্সিমাম পসিবল এফিশিয়েন্সি কত হবে? এটাকে 100 একটু কম, নাকি 90%, নাকি 80%, না whatever it is, we don't know. We will see. This was done before either the first or the second law of thermodynamics had been established. So আমি কেন এটাকে অ্যাপ্রিশিয়েট করছি, কারণ তখন ফার্স্ট লয়ের কোনো ধারণা ছিল না, সেকেন্ড লয়ের ধারণা ছিল না, তার আগে তিনি এই কাজটা করেছেন। That was great. Carnot found that the reversible engine is the most efficient engine that can operate between two given reservoirs. তো ওনার যে তত্ত্ব, সেই তত্ত্ব বলতেছে যে যেটা রিভার্সিবল ইঞ্জিন, যে ইঞ্জিনে পুরো পথটাকে আবার ঘুরে আসা যায়, হ্যাঁ, উল্টা পথে ঘুরে আসা যায়, এবং উল্টা পথে ঘুরবেন উনি, অ্যাকচুয়ালি উনার থিওরি প্রমাণ করতে আমরা উল্টা পথেই ঘুরবো। A reversible engine is the most efficient engine that can operate between two given reservoirs of temperature T1 and T2.
তো দুইটা রিজার্ভার টেম্পারেচার T1 T2 এর মধ্যে যদি কোনো রিভার্সিবল ইঞ্জিন তৈরি করা যায়, সেটার যে এফিসিয়েন্সি হবে সেই এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে। এর চেয়ে বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন তৈরি করা সম্ভব না। তার মানে যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি একই। মানে কার্নোট থিওরেমের মধ্যে, কার্নোট ইঞ্জিনের বর্ণনার মধ্যে কতগুলো বিষয় আছে। নাম্বার 1, যে 100% এফিশিয়েন্ট কোনো ইঞ্জিন তৈরি করা যায় না। হ্যাঁ। নাম্বার 2, যে যে ইঞ্জিনটা সবচেয়ে এফিশিয়েন্ট হবে সেটা রিভার্সিবল হবে। নাম্বার 3, তার অর্থ, দ্বিতীয়টার অর্থ হচ্ছে রিভার্সিবল ইঞ্জিনই একই এফিশিয়েন্সি প্রকাশ করবে। এন্ড নাম্বার 4, যে এখানে শর্ত হচ্ছে যে দুইটা গিভেন রিজার্ভয়ার অফ টেম্পারেচার T1 T2 গিভেন রিজার্ভয়ারের মধ্যে হতে হবে। তার মানে এই এফিশিয়েন্সি উইল বি এ ফাংশন অফ অনলি দ্য টেম্পারেচার T1 and T2। 4টা পয়েন্ট এই কথার মধ্যে আছে। Did you get it? Hello? স্যার আরেকবার। এই স্লাইড থেকে শুরু করে এই স্লাইডের প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে 4টা বিষয় আছে যেটা কার্নোর থিওরেম থেকে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে 100% এফিশিয়েন্ট ইঞ্জিন নাই, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ইঞ্জিন? তাহলে 100% এফিশিয়েন্ট ইঞ্জিন পাওয়া যায় না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কার্নো বলেছেন যে রিভার্সিবল ইঞ্জিনটাই মোস্ট এফিশিয়েন্ট ইঞ্জিন। তার মানে মোস্ট এফিশিয়েন্ট হওয়ার জন্য রিভার্সিবল হতে হবে। ইজ ইট ক্লিয়ার? প্রথম হচ্ছে 100% এফিশিয়েন্ট হওয়া সম্ভব না, বাংলায় লিখে রাখো যদি মাথার মধ্যে ঢুকাতে চাও। নাম্বার 2 হচ্ছে গিয়ে যেটা মোস্ট এফিশিয়েন্ট সেটা রিভার্সিবল হতে হবে, ইররিভার্সিবল হলে হবে না, রিভার্সিবল হতে হবে। নাম্বার 3, রিভার্সিবল হওয়াটাই ইম্পর্টেন্ট। তার মানে যে কোনো ধরনের রিভার্সিবল ইঞ্জিন সেটাই মোস্ট এফিশিয়েন্ট হবে। যদি নাম্বার 4, যদি আমার একই এনার্জি রিজার্ভয়ার মানে টেম্পারেচার T1 আর T2 একই এনার্জি রিজার্ভয়ারের মধ্যে কাজ করে। তার মানে নাম্বার 5 হচ্ছে গিয়ে রিভার্সিবল ইঞ্জিনের, হোয়াটএভার ইঞ্জিনের যে এফিশিয়েন্সি, যেটা ম্যাক্সিমাম এফিশিয়েন্সি, সেটা কিন্তু কি ইঞ্জিন ব্যবহার করছে তার উপর নির্ভরশীল না, শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভরশীল। 100% এফিশিয়েন্ট হওয়া সম্ভব না। 2 নম্বর হচ্ছে গিয়ে রিভার্সিবল ইঞ্জিনই মোস্ট এফিশিয়েন্ট ইঞ্জিন। 3 নম্বর হচ্ছে যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি একই, টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। এবং 4 নম্বর হচ্ছে গিয়ে যে এটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? এই 4টা পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাকি বুঝে নাই? পয়েন্টটা 1 নম্বর, we cannot have 100% efficient engine. Number 2, the most efficient engine is a reversible engine. Number 3, all reversible engine operating between the same two given reservoirs have the same efficiency. তার মানে জাস্ট রিভার্সিবল হওয়াটাই ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। এন্ড নাম্বার 4, যেহেতু সেম টু রিজার্ভয়ার কথা বলা আছে, তার মানে একই রিজার্ভয়ারের মধ্যে সব ইঞ্জিনের এফিশিয়েন্সি একই, এবং এফিশিয়েন্সি ইজ দ্য ফাংশন অফ দিস টেম্পারেচার T1 and T2 অনলি। অন্য কোনো কিছুর উপর এফিশিয়েন্সি ডিপেন্ড করে না। ক্লিয়ার অর নট? একটা কোশ্চেন হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন মানে কি? ইররিভার্সিবল, স্যার রিভার্সিবল ইঞ্জিন এই কথাটার অর্থ কি? যে ইঞ্জিনের পাতটা উল্টা পথে ঘুরে আসা সম্ভব। ইঞ্জিনের একটা পাত আছে, হ্যাঁ, ইঞ্জিন তো একটা সাইক্লিক প্রসেস, তাই না? এটা একটা সাইক্লিক মেশিন। তাহলে এক জায়গাতে শুরু করে এক পথে গিয়ে ঘুরে আবার ওখানে আসলাম, এটা হলো গিয়ে একটা নির্দিষ্ট পথে ঘুরে আসলাম। রিভার্সিবল ইঞ্জিন হলে উল্টা পথে আবার ওখানে ঘুরে আসা সম্ভব, মানে এ থেকে শুরু করে একটা পাথে ঘুরে আসলাম, রিভার্সিবল হবে ওই পাথেই আবার উল্টা দিকে ঘুরে আবার এতে আসলাম, এটা সম্ভব। এটা হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন। এই টাইপের ইঞ্জিনই কেন স্যার সবচেয়ে বেশি এফিশিয়েন্ট? That is what we are going to prove. That is the question that 198 years ago Sadi Carnot solved. প্রায় 200 বছর আগে কার্নো এই প্রবলেমের সলিউশন দিয়েছেন। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লেখা নাই, নট এভরিথিং ইজ ইন মাই স্লাইডস। ঠিক আছে, আমি তো বই থেকে নিয়ে করেছি, আমি তো নিজে আবিষ্কার করি না এগুলা, আমি বই থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এই 4টা পয়েন্ট, মানে আমার বক্তব্য হচ্ছে এই যে ইংরেজি যা লেখা আছে তার মধ্যে কথার মধ্যে অনেক কথা আছে, সে কথা যদি তোমরা না বুঝো, অ্যাপ্রিশিয়েট না করতে পারো, তাহলে সায়েন্স করা সম্ভব না। ক্লিয়ার?
এই কথার অর্থ হচ্ছে সকল রিভার্সিবল ইঞ্জিন অপারেটিং উইথ দ্য same two given reservoirs have the same efficiency, and also the efficiency is the function of the two temperatures only, অন্য কোনো কিছুর ফাংশন না। এই দুটো কথা এখানে বলা নাই, কিন্তু এই শব্দ থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার। ক্লিয়ার? স্যার রিজার্ভারটা কি বলছিলেন? এনার্জি রিজার্ভার, টেম্পারেচার T1 T2 এনার্জি রিজার্ভার। একটা তো ইঞ্জিন কাজ করে কিভাবে? হট রিজার্ভার থেকে হিট নেয়, লো রিজার্ভারে ফেলে দেয় কিছুটা। এটা তো ইঞ্জিন এভাবে কাজ করে, তাই না? হিট ইঞ্জিন তো আমরা দেখেছি দুইটা রিজার্ভারের মধ্যে কাজ করতে হয়। বুঝতে পারছো? ফোন নাম্বার পয়েন্ট হয়ে যেহেতু সকল রিভার্সিবল ইঞ্জিন অপারেটিং বিটুইন দ্য সেম টু এনার্জি রিজার্ভার্স হ্যাজ দ্য সেম এফিসিয়েন্সি এন্ড দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, the efficiency of a reversible engine is the function of these two temperatures only. It does not depend on the nature of the engine or the working substance, nature of the working substance of the engine. If it is reversible, its efficiency is a function of the temperatures T1 T2 only, nothing else. স্যার রিজার্ভার দুটো সেম এনার্জির হবে? No, two different energy, given two given reservoirs, between two reservoirs of different energy, different temperature, not energy, different temperature. Different temperature, T1, T2. Okay, so what was the statement of Carnot's? Okay, heat engine operating in an ideal reversible cycle called Carnot cycle between two energy reservoirs is the most efficient engine possible. This is the alternative statement of Carnot's theorem. The Carnot engine is an ideal engine which establishes the upper limit on the efficiencies of all other engines. যে সকল ইঞ্জিন রিভার্সিবল না, there might be irreversible engines, তাই না? তাই জন্য রিভার্সিবল বলা হচ্ছে। সেগুলোর এফিসিয়েন্সি আরো কম, কারণ ইটস এ ম্যাক্সিমাম আপার লিমিট, ক্যাপ, ম্যাক্সিমাম আপার ক্যাপ। এর চেয়ে বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন হতে পারে না when all the engines are operating with the same two given reservoirs, but T1 T2 এর উপর রিজার্ভারের মধ্যে কাজ করে একটা রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব না। ক্লিয়ার? হ্যালো? Yes, sir. You have to read the textbook. কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে you will be in trouble. হ্যাঁ, তাহলে কি এগুলো থার্মোডাইনামিক্স এর অনেক জটিল জিনিস আছে, কনসেপচুয়াল জিনিস। কি? তাহলে আমরা যদি হচ্ছে কোন একটা ইঞ্জিন তৈরি করতে চাই আর সেখান থেকে যদি সর্বোচ্চ কাজ পেতে চাই, ওই ইঞ্জিনের প্রসেসটা রিভার্সিবল করতে হবে বা এর কাছাকাছি যেতে হবে, এরকম Exactly. Right. Carnot's theorem. So I'm going to end the class. কারণ আমার 9টায় একটা ক্লাস সেকেন্ড ইয়ারের সাথে আছে। যাও, Carnot's theorem. Carnot states that no real heat engine operating between two energy reservoirs can be more efficient than a Carnot engine operating with the same two reservoirs. Or একটা স্টেটমেন্ট হচ্ছে no engine working between two given heat reservoirs can be more efficient than a reversible engine, that is a Carnot engine. এই reversible engine কে Carnot engine বলে, working between those two reservoirs. Okay, যা বলার মুখে বাংলায় বলেছি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বলা হচ্ছে। হ্যাঁ, hence the net work done by a working substance taken through a Carnot cycle, Carnot cycle হচ্ছে এই ইঞ্জিনের সাইকেলটা, রিভার্সিবল সাইকেলটাকে Carnot cycle বলে, is the greatest amount of work possible for a given amount of energy supplied to the substance at the same higher temperature. মানে কি হচ্ছে? মানে আমি হিট ইঞ্জিনে কি করি? আমরা হিট দিয়ে কাজ পাই, এবং এফিশিয়েন্সি ডেফিনিশন কি? যে হিটটা দিয়ে থাকি, যেহেতু এটা মোস্ট না ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, এখানে করতে গেলে সময় লাগবে, সো আই উইল স্টপ হিয়ার। আমি তোমাদের মঙ্গলবার পরীক্ষা নিব, মঙ্গলবার পরীক্ষা নেওয়ার পরে মঙ্গলবার বিকালে একটা ক্লাস নিব। বাই দ্য ওয়ে, তোমার তো সম্ভব না, সরি তোমাদের হবে না, কারণ তোমরা তো ল্যাব করো, তাই না? হ্যালো, মঙ্গলবার ল্যাব করো? স্যার 4:30টা পর্যন্ত। না, অত বিকেলে না। আমি তোমাদের সাথে নেক্সট দেখা হবে পরীক্ষার হলে, এবং তারপরে আমি এই কোর্সটা কমপ্লিট করার জন্য, মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য আমি হয়তো অনলাইনে কোনো ক্লাস নেবো, সেটা আমি ঘোষণা করে দেবো, ঠিক আছে? আপাতত তোমাদের সাথে আমার কোনো ক্লাস নাই পরীক্ষা রাখ পর্যন্ত। হ্যাঁ, পরীক্ষা রাখ পর্যন্ত ক্লাস নাই, ঠিক আছে? আমি এবং তোমাদের আমি অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদের দেখা হবে পরীক্ষার হলে, আর তোমাদের যে সলিউশন গুলো আমি আপলোড করে দেবো আজকে।